হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আবারও দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ নন অ্যালাইন্ড মুভমেন্ট সম্পর্কে। তোমাদের আগে পড়িয়েছিলাম ঠান্ডা যুদ্ধ পর্ব সম্পর্কে, তারপরে দ্বিমেরুতা কি, দ্বিমেরুতার অবসান কিভাবে হয় তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই টপিকটি আলোচনা করলেই তোমাদের প্রথম অধ্যায় শেষ। তারপরে তোমাদের আমি এমসিকিউ এর সাজেশন দেব এই অধ্যায় থেকে, ঠিক আছে? তাহলে দেখো, আজকে জানবো যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব কিভাবে হয়, এই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কি বা লক্ষ্য কি, আর বর্তমান কালে এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা কি তা নিয়ে আলোচনা করব। তাহলেই দেখো যে এই জোট নিরপেক্ষ আন্দোলন একে ইংরেজিতে কি বলা হয়, যে নন অ্যালাইন্ড মুভমেন্ট, ঠিক আছে? নন অ্যালাইন্ড মুভমেন্ট বা একে শর্টে আমরা নেম বলি, ঠিক আছে? NAM, ঠিক আছে? নেম বলে থাকি। তাহলে মনে রাখবে যে যদি বলে যে নেমের ফুল ফর্ম কি, তার মানে বুঝে নেবে যে নন অ্যালাইন্ড মুভমেন্ট, অর্থাৎ এখানে জোট নিরপেক্ষ আন্দোলনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব কিভাবে হলো। উদ্ভব যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব কোন সময় হয়, দেখো যখন ঠান্ডা যুদ্ধের পর্ব চলছিল, কোন সময়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে, ঠিক আছে? তাহলে এই 1945 সালের পরে কি শুরু হয়ে যায়? ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। আর সেই ঠান্ডা যুদ্ধের মধ্যে কোন কোন জোট ছিল, কোন কোন শক্তি জোট ছিল? একটা জোট ছিল সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ USSR এর নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট, আরেকটা জোট ছিল USA অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট। তাহলে এই যে দুটি মতাদর্শগত জোট পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়েছিল, একটা USSR এর নেতৃত্বে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট, আর USA অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রের জোট গঠিত হয়েছিল। আর তাদের মধ্যে কার প্রভাব পৃথিবীতে বেশি, ঠিক আছে, আর কার মতাদর্শ কতটা ভালো, সেই মতাদর্শ সারা বিশ্বের মধ্যে তারা প্রসারিত করছিল, দুই জোটই। তাহলে এটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের পর্ব। তাহলে সেই সময় যে তৃতীয় বিশ্বের যে দেশগুলি ছিল, অর্থাৎ এই সময় কিন্তু কি হয়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে অনেক দেশ স্বাধীন হতে শুরু করলো। যেমন ভারত স্বাধীন হয় কত সালে? 1947 সালে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, ভারত স্বাধীন হয় 1947 সালে। শুধু ভারত নয়, এরকম ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ার অনেক দেশ তখন স্বাধীন হতে থাকলো। তাহলে এই যে সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলি, যার উপরে অন্য দেশ এতদিন উপনিবেশ স্থাপন করেছিল, যেমন ভারতের উপরে ব্রিটেন আর কি, ঠিক আছে, 200 বছর প্রায় উপনিবেশ স্থাপন করেছিল, ভারতকে অনেক শোষণ করেছিল, ঠিক আছে? ভারত তখন পরাধীন ছিল। তাহলে এখন যখন 1947 সালে ভারত স্বাধীন হয়, এখন ভারত কি চাবে? যে সেই দেশটা যাতে উন্নত হয়, আর্থিক দিক থেকে উন্নত হয়। কারণ এতদিন তো উপনিবেশ স্থাপনের মাধ্যমে ব্রিটেন যেই সমস্ত দেশ কোনো দেশের উপরে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সমস্ত দেশ সেখান থেকে শোষণ করেছিল সেই দেশে। তাহলে এই যে সদ্য স্বাধীন দেশগুলি, তাদের মুখে এখন একটা চ্যালেঞ্জ এসে দাঁড়ায় যে তারা এই USSR এর নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটে আর কি যোগ দেবে, নাকি USA অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী কি দেশের জোটে যোগ দেবে। তখন কি হয়, যে ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, মনে রাখবে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ঠিক আছে? এই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে জওহরলাল নেহেরু ছিল, তার মাথায় একটা আইডিয়া আসে যে কি, যে আমরা কোনো জোটেই অংশগ্রহণ করব না, আমরা নিরপেক্ষভাবে, আমরা স্বাধীনভাবে অবস্থান করব, ঠিক আছে? আমরা কোনো জোটে অংশগ্রহণ করব না, আমরা
ইউএসএসআর এর সঙ্গেও ভালো সম্পর্ক স্থাপন করে রাখবো, ইউএসএসআর এর সঙ্গেও ভালো সম্পর্ক স্থাপন করে রাখবো, আবার ইউএস এর সঙ্গেও ভালো সম্পর্ক স্থাপন করে রাখবো। তাহলে কোনো জোটে অংশগ্রহণ করবে না। আর একটা জোটে যদি অংশগ্রহণ করে তার মানে বিপরীত জোটের শত্রু দেশ হয়ে গেল। ভারত যদি ইউএসএসআর এর সমাজতান্ত্রিক জোটে অংশগ্রহণ করে তার মানে কি, যে ইউএস এর শত্রু হয়ে গেল ভারত, তাহলে এই দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল, তাহলে সেটা চায় না। তাহলে ভারত সহ আরো 4টি দেশ, ঠিক আছে, টোটাল 5টি দেশকে বলা হয় যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের ফাউন্ডিং মেম্বার। সেই জোট নিরপেক্ষ আন্দোলনের যে 5টি দেশ মিলে 5টি দেশকে বলা হয় যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের স্রষ্টা। সেই 5টি দেশের নাম বলে দিচ্ছি, এবং সেই দেশের যে নেতা ছিল, লিডার, তখন কে কে ছিল দেখো, এগুলি মুছে দিচ্ছি। দেখো, এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে ফাউন্ডিং মেম্বার বলা হয় 5টি দেশকে, সেই 5টি দেশকে কি, একটা তো হয়ে গেল ভারতের প্রধানমন্ত্রী ছিল, ভারত একটি দেশ ছিল ফাউন্ডিং মেম্বার হিসেবে, ভারতের জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিল। আর ছিল যুগোস্লাভিয়ার টিটো। যুগোস্লাভিয়ার টিটো, ঠিক আছে। তাহলে ভারতের জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার টিটো, তারপরে ইন্দোনেশিয়ার সুকর্ণ, তারপরে মিশরের আবদেল নাসের, তারপরে ঘানার নকরুমা, ঠিক আছে। আরেকটি দেশ আছে যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়া, মিশর আর ঘানা। হ্যাঁ, এই 4টি দেশ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই 4টি দেশ আর ভারতের জওহরলাল নেহেরু। তাহলে এই লিডারের নামগুলি মনে রাখবে যে কোন দেশের কোন লিডার ছিল। তাহলে এই 5টি দেশ মিলে বলা হয় আর কি, এই 5টি দেশকে, যে এই নেম অর্থাৎ নন অ্যালাইড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনের ফাউন্ডিং মেম্বার, ঠিক আছে। তাহলে এই নামগুলি মনে রাখবে। তাহলে এই সমস্ত দেশ মিলে তাদের প্রয়াসে জোট নিরপেক্ষ যে এই যে জোটটা, আন্দোলনের জোটটা, সেটা গঠিত হয়। তাহলে বলে নিই যে প্রথম যে প্রয়াস, এই যে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের প্রথম প্রয়াস হিসেবে ইন্দোনেশিয়ার একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে বান্দুং, ঠিক আছে। ইন্দোনেশিয়ার একটা জায়গা আছে বান্দুং, সেখানে বান্দুং সম্মেলন হয়, ঠিক আছে। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের, ঠিক আছে, এই নন অ্যালাইন মুভমেন্টের প্রথম বলিষ্ঠ প্রয়াস হিসেবে যে সম্মেলন হয় সেটাই হচ্ছে বান্দুং সম্মেলন। আর এই বান্দুং সম্মেলনে টোটাল 29টি দেশ কিন্তু যোগ দিয়েছিল, ঠিক আছে। আর এই বান্দুং সম্মেলন কত খ্রিস্টাব্দে হয় মনে রাখবে, 1955। তাহলে এই 1955 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে কিন্তু এই বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কি হিসাবে, যে জোট নিরপেক্ষ আন্দোলনের যে আন্দোলন আছে এর গঠনের প্রথম বলিষ্ঠ প্রয়াস হিসেবে। তাহলে এই যে বান্দুং সম্মেলন, এই বান্দুং সম্মেলনে এই 29টি দেশ মিলিত হয়ে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে, ঠিক আছে। এখানে কি কি আলোচনা হয়, যে এখানে ফার্স্ট হচ্ছে ঔপনিবেশিকতার অবসান, ঔপনিবেশিকতার অবসান, এর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। তারপরে বর্ণ বিদ্বেষ নির্মূলকরণ, বর্ণ বিদ্বেষ নির্মূলকরণ, তারপরে পারমাণবিক অস্ত্র পরীক্ষা, পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও ব্যবহার নিষিদ্ধকরণ, ব্যবহার
নিষিদ্ধকরণ, এই পয়েন্টগুলি আলোচনা করা হয় এই বান্দুং সম্মেলনে, যে এখানের মধ্যে 29টি দেশ মিলিত হয়ে 1955 সালে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু এসে যায় যে বান্দুং সম্মেলন কত খ্রিস্টাব্দে হয় বা কত সালে হয়, মনে রাখবে 1955 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবেই। তারপরে এখানে কি কি আলোচনা হয়, যে এখানে 29টি দেশ মিলে আলোচনা করে যে ঔপনিবেশিকতার অবসান, যে যেই শক্তিশালী দেশগুলি আছে তারা কোনো দেশের উপরে উপনিবেশ স্থাপন করে, যেমন ব্রিটেন ভারতের উপর উপনিবেশ স্থাপন করেছিল, তারা শোষণ করে, এটা যাতে না হয় এই উপনিবেশিকতার অবসান ঘটানোর জন্য এখানে সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণবিদ্বেষ নির্মূলকরণ, বর্ণবিদ্বেষ মানে গায়ের রং দেখে ভেদাভেদ করা, এটা যাতে না হয়, এটার জন্য এখানের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়। আর পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও ব্যবহার নিষিদ্ধকরণ, এই যে পারমাণবিক অস্ত্রের যে ব্যবহার, তার যে পরীক্ষা, এটা যাতে বন্ধ হয়, নিষিদ্ধকরণ হয়, এর জন্য এখানে কথা হয়। কারণ পারমাণবিক যে অস্ত্র প্রতিযোগিতা চলছিল এই ঠান্ডা যুদ্ধের সময়, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারতো যদি কোনো দেশের উপরে পারমাণবিক অস্ত্র ফেলে। তারপরে এখন যেটা পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে যে পঞ্চশীল নীতি। দেখো পঞ্চশীল নীতি তোমাদের জানতে হবে যে এই পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় দুটি দেশের মধ্যে, তোমরা এগুলি নোট করে রাখো, ঠিক আছে। পঞ্চশীল নীতি এখন আলোচনা করব যে পঞ্চশীল নীতি কিন্তু দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়। কোন কোন দেশ? একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চীন। তাহলে এই পঞ্চশীল নীতিতে 5টি নীতি আছে, এর জন্যই বলা হয় পঞ্চশীল নীতি, ঠিক আছে। এটা 1954 সালে কিন্তু স্বাক্ষরিত হয় ভারত আর চীনের মধ্যে। তাহলে এখন 5টি নীতি কি কি সেটা লিখে দেবো এখানে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পঞ্চশীল নীতি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়, কবে স্বাক্ষরিত হয়, আর 5টা নীতি কি কি, তোমাদের কিন্তু কোশ্চেন বানিয়ে দিয়ে দিবে যে একটি পঞ্চশীল নীতি হলো, অপশন দিয়ে দিবে, তোমাদের 5টাই জানা উচিত যে কোন কোন নীতি। তোমরা যদি না জানো তাহলে অপশনে কিন্তু অপশনের উত্তর ঠিক করতে পারবে না। তাহলে এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পঞ্চশীল নীতি, ঠিক আছে। এই পঞ্চশীল নীতি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও চীনের মধ্যে। কত সালে স্বাক্ষরিত হয়? 1954 সালে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এখন 5টা নীতি কি কি, দেখো ভারত আর চীনের মধ্যে যে সম্পর্ক সেটাকে আরো স্ট্রেংথেনিং করার জন্য, ঠিক আছে, সেটাকে আরো মজবুত করার জন্য কিন্তু এই 5টি নীতি স্বাক্ষরিত হয়। প্রথম যে নীতি সেটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থান, এটা হচ্ছে প্রথম নীতি। দ্বিতীয় হচ্ছে অনাক্রমণ, ঠিক আছে, আক্রমণ না করা। আর শান্তিপূর্ণ সহাবস্থান অর্থাৎ যেহেতু চীন আর ভারত পাশাপাশি দেশ, প্রতিবেশী দেশ, তাই শান্তিপূর্ণভাবে যাতে বসবাস, তারা সহাবস্থানে থাকে, যাতে কোনো যুদ্ধ না করে সীমানার মধ্যে, তার কথা এখানে বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু নোট করে রাখো 5টা কি কি। আর লাস্ট যেটা হচ্ছে নীতি সেটা হচ্ছে সমতা ও পারস্পরিক সহযোগিতা। সমতা ও পারস্পরিক সহযোগিতা। দেখো তাহলে এই যে 5টি নীতি লিখিয়ে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে।
তোমরা এগুলি লিখে রাখো। যে পঞ্চশীল নীতি ভারত আর চীনের মধ্যে স্বাক্ষরিত হয় 1954 সালে। আর সেই 5টি নীতি কি কি? একটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, ভারত আর চীন যেহেতু প্রতিবেশী দেশ, তাহলে তাদের মধ্যে যাতে একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকে তার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে, পঞ্চশীল নীতি। অনাক্রমণ, কেউ যাতে আক্রমণ না করে কোনো দেশকে। ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ। ভৌগোলিক অখণ্ডতা, ভারতের যে ভূখণ্ড আছে, ভারতের যে সীমানা আছে, তার ভিতরে যাতে চীন হস্তক্ষেপ না করে, ঠিক আছে, আমাদের যে ভৌগোলিক অখণ্ডতা তা যাতে বিরাজমান থাকে। কিন্তু চীন কি করে, যে চীন বলে দেয় যে অরুণাচল প্রদেশ চীনের অংশ, তারপরে আকসাই চীন যেটা ভারতের অংশ ছিল সেটাকেও বলে সেটা চীনের অংশ, যেটা পাকিস্তান দিয়ে দিয়েছিল চীনকে। তাহলে এমন চীনের সঙ্গে এখনো সম্পর্ক অনেকটা খারাপ আছে। কিন্তু এখানে এগ্রিমেন্ট তখন যে স্বাক্ষরিত হয় এই ঠান্ডা যুদ্ধের পিরিয়ডে, সেটা আমরা আলোচনা করছি, ঠিক আছে, যে ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার জন্য এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ। সার্বভৌমত্ব মানে যে একটা দেশের যে ক্ষমতা, সার্বিক ক্ষমতা, যে অন্য দেশ যাতে সেই দেশকে কি করতে না পারে, যে নিয়ন্ত্রণ করতে না পারে, সেই দেশ অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে একদম স্বাধীনভাবে নীতি প্রণয়ন করবে, অন্য দেশের নিয়ন্ত্রণে যাতে না থাকে, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে ভারত চীনকে নির্দেশ দিচ্ছে আর চীন সেটাই করতে হচ্ছে চীনের, সেটা কিন্তু হবে না, চলবে না, ঠিক আছে। তাহলে চীনের সার্বভৌমত্ব এটা থাকছে না। আর চীন ভারতকে কোনো নির্দেশ দিচ্ছে, ভারতকে চাপ দিচ্ছে, আর ভারত সেই হিসেবে কাজটা করছে, তার মানে কিন্তু ভারতের এখানে সার্বভৌমত্ব থাকছে না। তাহলে এটা যাতে না হয়, ঠিক আছে, প্রত্যেকটা দেশ সার্বভৌমিকতার প্রতি শ্রদ্ধা, কি এটাই বলছে যে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। কোনো দেশ কোনো রাষ্ট্রের যে অভ্যন্তরীণ বিষয় তার উপরে যাতে হস্তক্ষেপ না করে, যে একটা দেশে কোনো কিছু হয়ে গেল, সেই দেশের আমাদের দেশে ধরো কিছু হয়ে গেল, চীন এসে কমেন্ট করছে অন্য কিছু, যে এটা কি হচ্ছে না হচ্ছে, নাক গলাচ্ছে চীন, বিষয়টা হয়েছে আমাদের এখানে, তাহলে ভারতই দেখুক না সেটা, তাই না? তাহলে চীন এখানে কেন নাক গলাবে? তাহলে এইটা আর কি, ঠিক আছে। আর চীনে কিছু ঘটে গেল বা চীনে কিছু হলো, ভারত তার মধ্যে কমেন্ট করছে, এটা যাতে না করে, ঠিক আছে। তাহলে এখানেই বলছে যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় যাতে হস্তক্ষেপ না করা হয়। সমতা ও পারস্পরিক সহযোগিতা। সমতা ও পারস্পরিক সহযোগিতা, যেহেতু পাশাপাশি দেশ দুটি আছে, তাহলে যাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুটি দেশ, এটার কথাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল পঞ্চশীল নীতি, তাহলে তোমরা এটা নোট করে রাখো। তাহলে এখন দেখবো যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে উদ্দেশ্য, এর কি লক্ষ্য, তা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। প্রথমে এখানে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। এখন দেখো যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। দেখো এর লক্ষ্য হচ্ছে যে সার্বভৌমিকতা ও স্বাধীনতার প্রতি সমর্থন, যে একটা দেশের সার্বভৌমিকতা যদি যাতে বজায় থাকে। সার্বভৌমিকতা মানে কি, আবার বলে দিচ্ছি, যে একটা দেশের যে সার্বিক ক্ষমতা, সেই দেশ বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সেটাই হচ্ছে সেই দেশের সার্বভৌমিকতা। একটা দেশ তখনই সার্বভৌমিকতা আর কি সার্বভৌমত্ব লাভ করে যখন সেই দেশ অন্য দেশের দ্বারা নিয়ন্ত্রিত না থাকে, ঠিক আছে। নিজের যে সার্বিক ক্ষমতা, সেটাই হচ্ছে সার্বভৌমিকতা, মনে থাকলো। দেখো তাহলে এবার সার্বভৌমিকতা ও স্বাধীনতার প্রতি সমর্থন, এবং স্বাধীনতা, একটা দেশ যাতে স্বাধীন থাকে তার প্রতি সমর্থন জানায় এই জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলি, ঠিক আছে। এখন বর্তমানে দাঁড়িয়ে 120টি কিন্তু দেশ আছে এই জোট নিরপেক্ষ আন্দোলনে, ঠিক আছে। তাহলে যদি কোশ্চেন আসে যে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশের সংখ্যা কত, 120টি দেশ, ঠিক আছে। মেম্বার কান্ট্রিজ বর্তমানে 120টি আছে, ঠিক আছে। সব থেকে বড় যে আন্তর্জাতিক সংস্থা সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস, যেটা তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে আমি শুরু করব। তাহলে সেটা হচ্ছে, সেখানে আছে 193টি দেশ। তারপরেই সেকেন্ডে বলা যায় যে এটাই সব থেকে বড় আর একটা দ্বিতীয় বৃহত্তম একটা সংস্থা পৃথিবীর মধ্যে, 120টি দেশ যার মেম্বার। তাহলে এখানে সার্বভৌমিকতা ও স্বাধীনতার প্রতি সমর্থন জানায় এই জোট নিরপেক্ষ আন্দোলন। তার সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে যে জোট নিরপেক্ষ দেশগুলির স্বাধীনতা সংরক্ষণ। জোট নিরপেক্ষ যে দেশগুলি আছে, অর্থাৎ বর্তমানে 120টি দেশ আছে, এই 120টি দেশের যে স্বাধীনতা তা সংরক্ষণ, ঠিক আছে। যখন জোট নিরপেক্ষ আন্দোলন, এই যে জোটটা গঠিত হয়, তখনের সময়টা এমন ছিল যে কোনো দেশের উপরে উপনিবেশ স্থাপন করছিল, তাহলে তখন তারা চাইতো না যে অন্য একটা দেশ এসে তাদের উপরে উপনিবেশ স্থাপন করে আর কি। তার জন্য এই দেশগুলি, যেহেতু এই 120টি দেশ, এখানে যে দেশগুলি আছে, অর্থাৎ তখন যখন জোটটি গঠিত হয়েছিল তখন তো এতগুলি দেশ ছিল না, তখন সেই দেশগুলি সদ্য স্বাধীন হয়েছিল, তাই তো। তাহলে তারা চাইতো না যে তারা
অন্য দেশ এসে তাদের উপরে উপনিবেশ স্থাপন করতো, তাহলে তারা চাইতো যে যেই সমস্ত দেশ স্বাধীন আছে তারা স্বাধীনই থাকুক, ঠিক আছে। তাহলে জোট নিরপেক্ষ দেশগুলির স্বাধীনতা সংরক্ষণ, তাহলে সেই যে জোট নিরপেক্ষ আন্দোলনে যেই সব সদস্য দেশ ছিল তাদের যে স্বাধীনতা তা সংরক্ষণের জন্য কিন্তু তারা চেষ্টা করেছে, সচেষ্ট ছিল। তারপর হচ্ছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নয়া উপনিবেশবাদ ও বর্ণ বিদ্বেষের বিরোধিতা। তাহলে এই জোট নিরপেক্ষ আন্দোলনের আরেকটা উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে যে সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। সাম্রাজ্যবাদ কি? যে সাম্রাজ্যবাদ হচ্ছে একটা দেশ তার যে ভূখণ্ডের সীমানা তা বাড়াতে থাকে, অন্য দেশের ভূখণ্ড নিজের দেশে আর কি নিজের দেশের মধ্যে সামিল করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। তাহলে একটা দেশ তার নিজের ভূখণ্ড বাড়াতে থাকে, অন্য দেশকে আক্রমণ করে নিজের দেশের মধ্যে সেই সীমানা দখল করে নেয়, তাহলে এটা তো ঠিক না। তাহলে এই যে সাম্রাজ্যবাদ, এটা তার বিরোধিতা করা। উপনিবেশবাদ অর্থাৎ ভারতের মধ্যে ব্রিটেন যে 200 বছর প্রায় উপনিবেশ স্থাপন করেছিল সেটার কথা বলা হচ্ছে, একটা দেশের উপরে তার কর্তৃত্ব স্থাপন করা, সেটা যাতে না হয় তার বিরোধিতা করেছিল এই জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশগুলি। তারপরে নয়া উপনিবেশবাদ। উপনিবেশবাদ হচ্ছে একটা দেশের উপরে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ আরোপ করা, যে ব্রিটেন ভারতের উপরে একদম প্রত্যক্ষভাবে শাসন করত, শোষণ করত, এটা হচ্ছে উপনিবেশবাদ। আর নয়া উপনিবেশবাদ কি হচ্ছে, যে নয়া উপনিবেশবাদ হচ্ছে পরোক্ষভাবে একটা দেশকে নিয়ন্ত্রণ করে, তার আর্থিক রাজনৈতিক দিক থেকে তাকে প্রভাবিত করে। কিভাবে? নয়া উপনিবেশবাদ এমন করে ঘটে যে একটা দেশ অন্য দেশকে ঋণ দিল, আর্থিক দিক থেকে অনেক সাহায্য দিল, তাহলে সেই দেশ যদি তখন সেই আর্থিক দিক থেকে সেটা চোকাতে না পারে, ঋণ না দিতে পারে, তাহলে সেই দেশ তার প্রভাব খাটাতে থাকে ওই দেশের উপরে। তারপরে একটা দেশ তার সামরিক ঘাঁটি স্থাপন করে অন্য দেশের পাশে, তাহলে তার দ্বারা সেই সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে অন্য দেশকে প্রভাবিত করে। তাহলে এই যে এগুলি হচ্ছে নয়া উপনিবেশবাদ, তাহলে তার বিরোধিতা করা, এটা হচ্ছে এই জোট নিরপেক্ষ আন্দোলনের আরেকটা লক্ষ্য। বর্ণ বিদ্বেষের বিরোধিতা। বর্ণ বিদ্বেষ মানে কেউ কালো চামড়ার মানুষ, সেটা দেখে তার উপরে অত্যাচার করা, তাকে ভেদাভেদ করা, ঠিক আছে, সেটা যে না হয় তার বিরোধিতার জন্য, এটাই হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের আরেকটা উদ্দেশ্য বা লক্ষ্য। নেক্সট হচ্ছে বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণের প্রচার। বিশ্বব্যাপী যে ঠান্ডা যুদ্ধের সময় যে অস্ত্র প্রতিযোগিতা চলছিল, কে কত বেশি অস্ত্র বানাতে পারে, একটা যুদ্ধের পরিস্থিতি ছিল তখন ঠান্ডা যুদ্ধের সময়, আতঙ্কের সৃষ্টি হয়েছিল যে কখন যুদ্ধ লেগে যায়, কিন্তু তখন যুদ্ধ হচ্ছিল না, কিন্তু পৃথিবীতে শান্তিও বিরাজমান ছিল না, একটা আতঙ্ক ছিল। তাহলে এই যে এটার নিরস্ত্রীকরণের প্রচার করছিল এই জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশগুলি। অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতাকে উৎসাহ দেন, ঠিক আছে। অর্থনৈতিক যে উন্নয়ন, সদ্য স্বাধীন দেশগুলি তারা কোনো জোটেই অংশগ্রহণ করেনি, তারা নিরপেক্ষভাবে একটা জোট গঠন করে, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে এই জোটটা গঠন করার পরে তাদের যে তারা কি চায়, এখন তারা সদ্য স্বাধীন দেশ, তারা এখন অর্থনৈতিক উন্নয়ন করবে, তাই না? তাহলে সেটাই তো চায়, তাহলে এর জন্য তাদের লক্ষ্য এটা ছিল একটা, এবং সহযোগিতাকে উৎসাহ দান। তাহলে এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশগুলি ছিল তারা নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে সারা বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নতি ঘটাবে, এটাই তাদের লক্ষ্য বা উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে শুধুমাত্র যে জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ছিল যে শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশ এবং পুঁজিবাদী দেশের জোটে অংশগ্রহণ করবে না, সেটা কিন্তু না, ঠিক আছে। অংশগ্রহণ তো করবে না, তারা দুই জোটের সঙ্গেই সম্পর্ক ভালো রেখে চলবে, তার সঙ্গে সঙ্গে তারা সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে, তারা নিজেদের অর্থনৈতিক উন্নতি ঘটাবে, তারা বর্ণবিদ্বেষ, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নয়া উপনিবেশবাদ এর বিরোধিতা করবে, ঠিক আছে। স্বাধীনতাকে আর কি, স্বাধীনতার যে যুদ্ধ, কোনো দেশ যদি স্বাধীনতা চায় তাহলে তার সমর্থন করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে ভিডিওটি যদি বেশি বড় হয়ে থাকে তাহলে তোমরা পার্টে পার্টে দেখো, ঠিক আছে। প্রথমে একটু দেখো, ক্লাসটি তোমরা 2 দিনে শেষ করো, কিন্তু শেষ করো, ঠিক আছে। এখন দেখো যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান সময়ে প্রাসঙ্গিকতা। যে জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল কোন সময়? ঠান্ডা যুদ্ধের সময়, যখন দুটি শক্তি জোটের কেন্দ্র ছিল, যে কোনো জোটেই অংশগ্রহণ না করে আলাদাভাবে কতগুলি দেশ একটা জোট গঠন করে, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, ঠিক আছে। তাহলে এই জোটটা কিন্তু বর্তমানেও কিন্তু এর শীর্ষ সম্মেলন হয়, ঠিক আছে। এই জোটটি কিন্তু বর্তমানেও বিরাজমান আছে, ঠিক আছে। 120টি এর মধ্যে দেশ আছে 2024-এ, ঠিক আছে। 2000 এখন 25 চলছে, 2024-এ কিন্তু এর শীর্ষ সম্মেলন হয়েছিল কোথায়? উগান্ডার কাম্পালা, ঠিক আছে, কাম্পালায়, ঠিক আছে। 2024-এও কিন্তু উগান্ডা যে দেশ আছে, সেই উগান্ডা দেশের কাম্পালা যে রাজধানী, ঠিক আছে, উগান্ডা আফ্রিকার একটি দেশ, সেই দেশের কাম্পালার যে রাজধানী, ঠিক আছে, সেই রাজধানীতে
এই নেমের অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনে কিন্তু 19তম, ঠিক আছে, 19তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে, আবার হবে। তাহলে এই যে হচ্ছে, তার মানে কি জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমানেও তো প্রাসঙ্গিকতা আছে, এর গুরুত্ব আছে, ফুরিয়ে যায়নি। তাহলে সেই কি কি গুরুত্ব আছে বা কি কি প্রাসঙ্গিকতা দেখো। ফার্স্ট হচ্ছে নয়া উপনিবেশবাদের কৌশলকে প্রতিহত করা। তাহলে যে নয়া উপনিবেশবাদ, এটার মানে আগে বুঝো। তাহলে এই যে নয়া উপনিবেশবাদ, এই কথার অর্থ হচ্ছে যে উপনিবেশবাদ কি, যে কোনো একটা দেশ কোনো দেশকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সার্বিক দিক থেকে, সেটা হচ্ছে উপনিবেশবাদ। আর নয়া উপনিবেশবাদ হচ্ছে যেটা বর্তমান সময়ে দেখা যায়, যে একটা দেশ প্রত্যক্ষভাবে কোনো দেশকে নিয়ন্ত্রণ করে না, দেশের মধ্যে প্রত্যক্ষভাবে করা যাবেই না, একটা দেশ অন্য দেশের কাছে অন্য দেশকে হস্তক্ষেপ করছে, তারা বিশ্বের মধ্যে অন্য দেশ বলবে না যে এটা কি করছে একটা দেশ, ঠিক আছে। বর্তমানে কিন্তু বিশ্ব জনমত গঠনের মাধ্যমে সেই দেশের উপরে চাপ আসবে, আন্তর্জাতিক একটা প্রেসার আসবে, তাহলে সেটা করতে পারবে না। কিন্তু নয়া উপনিবেশবাদ কি, যেখানের মধ্যে সমস্ত যে দেশ আছে, শক্তিশালী যে দেশগুলি আছে, তারা কি করে, যে তারা পরোক্ষভাবে একটা দেশকে আর্থিকভাবে ঋণ দিল, প্রথমে ঋণের মধ্যে ঋণের জালে তাকে জড়িয়ে ফেললো, আর সেই ঋণ শোধ না করতে পারলে দরিদ্র দেশগুলিকে নিয়ন্ত্রণ করতে থাকে, চাপ দেয়, তার অনুযায়ী কাজ করতে হবে নির্দেশ দেয়। বা কোনো দেশের পাশে সামরিক ঘাঁটি স্থাপন করলো, তার মাধ্যমে সেই দেশের উপরে নজরদারি করতে থাকলো, প্রেশার চাপ দিল, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারগুলি নয়া উপনিবেশবাদ, এগুলিকে যাতে প্রতিহত করা যায়, এই কৌশলগুলিকে, তার জন্য এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা কিন্তু বর্তমান সময়েও আছে, কারণ বর্তমান সময়ে এই নয়া উপনিবেশবাদ এটা কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে সামাজিক সমস্যাগুলির দূরীকরণে সক্রিয়তা। সামাজিক যে সমস্যাগুলি আছে, ঠিক আছে, পরিবেশ দূষণ বলো, ক্লাইমেট চেঞ্জ বলো, জলবায়ু পরিবর্তন, এই সমস্ত বিষয়ের জন্য, ঠিক আছে, তারপরে টেররিজম যে আছে, সন্ত্রাসবাদ, এই সবগুলি মোকাবিলা করার জন্য কিন্তু একটি দেশ একা পারবে না। বিশ্বের সমস্ত দেশ যখন একত্রিত হয়ে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতার দ্বারা যাতে তারা কাউন্টার করতে পারে এই মোকাবিলা সামাজিক যে সমস্যাগুলি, তার জন্য কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলন এর গুরুত্ব বর্তমানকালে অনেকটাই, ঠিক আছে। 120টি দেশ এটার মধ্যে আছে, তাহলে এতগুলি দেশ আছে, তাহলে তারা মিলে যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেই পদক্ষেপটা যদি কার্যকর হয়, তাহলে তার প্রভাব কিন্তু সারা বিশ্বে একটা ভালো প্রভাব পড়বে। তাহলে সামাজিক সমস্যার দূরীকরণে একটা সক্রিয় ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে দক্ষিণ গোলার্ধের দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা। তাহলে এই যে জোট নিরপেক্ষ আন্দোলন, এখানে দক্ষিণ গোলার্ধের দরিদ্র দেশ মানে দেখো, পশ্চিমের যে দেশগুলি, তারা ইউরোপের যে দেশগুলি সেগুলি উন্নত, এখানে আফ্রিকার যে দেশগুলি, দক্ষিণ গোলার্ধের যে সমস্ত দেশ আছে, তোমরা যদি পৃথিবীর ম্যাপ দেখো, ওয়ার্ল্ড ম্যাপ, ঠিক আছে, এটা নিরক্ষরেখা, উপরে যে ইউরোপ আছে, এখানে উত্তর আমেরিকাতে আমেরিকা আছে, কানাডা আছে, এশিয়াতে অনেক দেশ আছে, এখানে দক্ষিণ আমেরিকাতে অর্থাৎ এর মধ্যে উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনার যে অবস্থা খুব খারাপ। তারপরে এখানের মধ্যে আফ্রিকা আছে, ঠিক আছে, অস্ট্রেলিয়া আছে। তাহলে এই যে আফ্রিকা, লাতিন আমেরিকা, এই যে এই সমস্ত দেশগুলি, এর মধ্যে অনেক দেশ আছে খুব দরিদ্র, ঠিক আছে। দক্ষিণ গোলার্ধের দেশগুলি অনেকটা দরিদ্র, সব দেশ না, কিছু কিছু দেশ আছে, বেশিরভাগই আর কি। আফ্রিকার দেশগুলি বলা হয় দরিদ্র দেশ। তাহলে এই যে দেশগুলি দক্ষিণ গোলার্ধের বলতে এখানে যে দরিদ্র দেশগুলি তার কথা বলা হচ্ছে। তাহলে এই দরিদ্র দেশগুলির যে স্বার্থ রক্ষা, তাদেরও যে স্বার্থ আছে তার রক্ষার জন্য কিন্তু এরা আর কি পদক্ষেপ নেয়, জোট নিরপেক্ষ আন্দোলনের যে সদস্য দেশগুলি। তারপরে হচ্ছে সন্ত্রাসবাদের মোকাবিলা। তাহলে বর্তমান সময়ে সন্ত্রাসবাদ যে আছে, টেরোরিজম, তাকে মোকাবিলা করার জন্য কিন্তু সন্ত্রাসবাদ ভালো আর খারাপ বলে কিছু হয় না, ঠিক আছে, সন্ত্রাসবাদ সবসময় খারাপই হয়, ঠিক আছে। সন্ত্রাসবাদকে পরাস্ত করার জন্য, সন্ত্রাসবাদকে নির্মূলে উৎখাটিত করার জন্য সমস্ত দেশ যদি একত্রিত হয়ে, এই 120টি দেশ যদি একত্রিত হয়ে তারা পদক্ষেপ গ্রহণ করে পারস্পরিক সহযোগিতার দ্বারা, তাহলে কিন্তু একটা ভালো পদক্ষেপ, ঠিক আছে। বর্তমান সময়ে যেমন পাকিস্তান আছে, যেখানে টেরোরিজম, সন্ত্রাসবাদ যেখান থেকে উদ্ভব হয় আর কি, টেরোরিজম সমস্ত মনে হয় টেরোরিজমের এখানে সন্ত্রাসবাদের ঘাঁটি তৈরি করে, ঠিক আছে, পাকিস্তানে ওখান থেকে আমদানি হয় টেরোরিজমের। এই যে কিছুদিন আগে যে বর্তমানে পালগাম যে অ্যাটাক হলো, পালগামের মধ্যে পাকিস্তান থেকে যে টেরোরিজম এসে আক্রমণ করলো, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে এই যে সমস্ত বিষয় টেরোরিজম, এর মোকাবিলা করার জন্য, সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য কিন্তু সমস্ত দেশকে একত্রিত হয়ে পদক্ষেপ নিতে হবে। তাহলে এর জন্য কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের
যে বর্তমান সময়ে যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু ফুরিয়ে যায়নি এখনো, এর প্রাসঙ্গিকতা এখনো আছে বিদ্যমান। তথ্য প্রযুক্তিগত বৈষম্য দূরীকরণ। তাহলে তথ্য প্রযুক্তিগত যে বৈষম্য, কোনো দেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে আর কোনো দেশের কাছে কোনো টেকনোলজি নাই, ঠিক আছে? তাহলে যে এই যে বৈষম্যটা, একটা দেশ অনেক উন্নত হয়ে গেছে তথ্য প্রযুক্তিতে, অন্য দেশ পিছিয়ে আছে, তাহলে এই যে বৈষম্যটা এটা যাতে দূর হতে পারে কিভাবে? একটা দেশ তার যে টেকনোলজি সেটা অন্য দেশের সঙ্গে শেয়ার করলো, সেই দেশ অন্য দেশের সঙ্গে শেয়ার করলো যার কাছে নেই টেকনোলজি, তাহলে এর মাধ্যমে কি হয় যে তথ্য প্রযুক্তিগত যে বৈষম্য সেটা দূর করা যাবে। ধরো 120টি দেশ আছে, এখানের মধ্যে একটা দেশের কাছে একটা ভালো প্রযুক্তি আছে যার মাধ্যমে ধরো পরিবেশের কোনো, ধরো জল, সমুদ্রের যে জল আছে, সমুদ্রের জল তো খাওয়া যায় না, সেটাকে পানীয় জলে পরিণত করতে গেলে তথ্য প্রযুক্তির দরকার আছে, টেকনোলজির দরকার আছে। তাহলে সেই টেকনোলজি যদি প্রযুক্তিটা যদি আমরা অন্য দেশকে সেল করি, বিক্রি করি বা অন্য দেশকে দেই, তাহলে সেই দেশ লাভবান হবে, জলের সমস্যা মিটবে, সমুদ্রের থেকে পানীয় জল তৈরি করতে পারবে। তাহলে এটা একটা কথা, ঠিক আছে? তাহলে এই যে তথ্য প্রযুক্তিগত যে বৈষম্য পৃথিবীর মধ্যে আছে তা দূর করতে গেলে সমস্ত দেশকে তাদের যে টেকনোলজি সেটা শেয়ার করতে হবে। সব তো আর শেয়ার করবে না, কিছু কিছু শেয়ারের মাধ্যমে যে একটা বৈষম্য তার দূরীকরণের চেষ্টা করবে তারা। তাহলে এই হয়ে গেল বর্তমান প্রাসঙ্গিকতা, ঠিক আছে? বর্তমানে এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে প্রাসঙ্গিকতা সেটা ফুরিয়ে যায়নি, সেটা আছে, তা 5টি পয়েন্টের মাধ্যমে আলোচনা করলাম। এবার দেখবো যে শীর্ষ সম্মেলন, লাস্ট পয়েন্ট আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি যে এর যে শীর্ষ সম্মেলন, প্রথম যে শীর্ষ সম্মেলন সেটা কবে অনুষ্ঠিত হয় এটা মনে রাখবে, যে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে, এটা মনে রাখবে, ঠিক আছে? প্রথম শীর্ষ সম্মেলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টার মার্ক। প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের যে শীর্ষ সম্মেলন, প্রথম শীর্ষ সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হয় এবং কত সালে অনুষ্ঠিত হয়, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, যে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে, ঠিক আছে? তোমরা বেলগ্রেড মনে রাখবে। বেলগ্রেড হচ্ছে তখনকার যে যুগোস্লাভিয়া দেশটি ছিল তার রাজধানীর নাম। তাহলে অপশনে দিয়ে দিবে যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেড, তেহরান, পরে ঢাকা, এমন অপশন দিয়ে দিবে, তাহলে উত্তর হবে বেলগ্রেডে। আর কত সালে? 1961 সালে, মনে রাখবে। এটাও দিয়ে দেয় যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম যে সম্মেলন যেটা বেলগ্রেডে অনুষ্ঠিত হয়েছিল সেটা কত সালে হয়েছিল, তাহলে 1961 সালে হয়ে গেল। এটা ছিল প্রথম শীর্ষ সম্মেলন, 1961 সালে শুরু হয়েছিল। আর বর্তমানে 2024-এ লাস্ট যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে উগান্ডার কাম্পালাতে 19তম। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা। তাহলে তোমরা ভিডিওটি বড় হয়ে গেলে তোমরা দুদিনে পার্টে পার্টে দেখবে, ঠিক আছে? আমার অনেকগুলি ভিডিও লেন্থি হয়ে যায়, তাহলে তোমরা কি করবে, সেগুলিকে তোমরা অর্ধেক ভিডিও আজকে দেখলে, অর্ধেক ভিডিও কালকে দেখলে, এইভাবে কিন্তু সম্পূর্ণটা তোমরা দেখবে, ঠিক আছে? তাহলে নেক্সট তোমাদেরকে আমি এই যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে বেছে বেছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন হয় তার সাজেশন কিন্তু আমি পরের ভিডিওতে আনবো, ঠিক আছে? আর এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।